রোববারের আলসে দুপুরে হঠাৎ যদি একাকিত্ব এসে গ্রাস করে, সেটাকে দূরে রাখার এক এবং অব্যর্থ ওষুধ 91.9 ফ্রেন্ডস এফএম এর বিশেষ নিবেদন সানডে রোম্যান্স। আজকের গল্প সপ্তনীল আর অর্পণের লেখা স্মৃতিটুকু থাক। এটি সানডে রোম্যান্স অরিজিনালসের একটি নিবেদন। মুখ্য চরিত্রে অঙ্কিতা, নীলাঞ্জন এবং কথক। শুরু হচ্ছে স্মৃতিটুকু থাক। ভালোবাসা শব্দের উচ্চারণটা যতটা সহজ, তার আক্ষরিক অর্থ বা প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন ঠিক ততটাই জটিল। খাতার শেষ পাতায় হিজিবিজির মাঝে কাপলেটগুলো অথবা ডায়েরির পাতায় পাতায় প্রেমিককে দেওয়া বা না দেওয়া চিঠিপত্র ঘাঁটলেই বুঝতে পারবেন এই ভালোবাসা সম্বন্ধে নানা মনির নানা মত। না, ইটস কমপ্লিকেটেড বলে গর্বে নাক সিটকানো পাবলিকদের গল্প এটা নয়। তবে একটা কথা মানতেই হবে বস, সেটা হচ্ছে ভালোবাসা সত্যি হলে সেটা ফিকে হতে পারে, তবে মানুষটাকে একেবারে মুছে ফেলা যায় না। তারা রয়ে যায় মনের কোণে জমে থাকা স্মৃতির ভিড়ে, গল্পের পাতায়, কখনো বা অপ্রকাশিত কবিতায়। ইনস্টাতে ফলো করে আনফলো করা যায়, ফেসবুকে লাইক করে আনলাইক করা যায়, তবে আনলাভ আদৌ কি সম্ভব? আপনিই বলুন। অঙ্কিতা, এই যে এদিকে। ইটস অঙ্কিতা, নট অঙ্কিতা। আসলে ওই নামেই অভ্যেস ছিল তো, তাই ওটাই মুখ ফসকে বেরিয়ে গেল। যাই হোক, কেমন আছিস? ভুল শুধরে নিয়ে ফের তাকে জিজ্ঞেস করলো। কেমন আছিস জিজ্ঞাসা করাটা বাধ্যতামূলক, সে দুদিন পরেই দেখা হোক কিংবা 2 বছর পর। আই এম ফাইন, ভালোই আছি রে। মানে ওই চলে যাচ্ছে আর কি, ভালো মন্দে। সব কথাতে ভুল ধরলে বেচারি খেপে যাবে, নীলাঞ্জন মনে মনে ভাবল। তাছাড়া এই কয়েক মিনিটের জন্য কথায় কথায় উত্তর দিয়ে কি হবে, সে তো আগেও বোঝেনি, এখনো বুঝবে না। তবুও নীলাঞ্জন নিজেকে কন্ট্রোল করতে পারল না। সঠিক কথা বলার 101 উপায় জাতীয় ভিডিও দেখিস, তাই না? ফের একটা উদ্ভট প্রশ্ন করে বসলো সে, কিছুটা রাগ আর কিছুটা মজা করি। কি সেটা আবার কি? না, এমনি বললাম। সোহমের কি খবর? কি করছে এখন? সোহম ওই আছে একরকম, একটা প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে। কেন কি হয়েছে? ওই পুরনো কলেজ ছেড়ে অন্য একটা কলেজে চেষ্টা করছে। আসলে ওটাতে তখন ঢুকেছিল কন্ট্রাক্ট বেসিসে, সাথে পিএইচডিটাও করছিল। এই তো মাস 3 আগে পিএইচডি কমপ্লিট হলো। এবার ওই কলেজেও কন্ট্রাক্ট শেষ হয়েছে, নতুন কমিটি হয়েছে, ওরা আর রিনিউ করছে না। ও বলেছে চিন্তা না করতে, কোথাও একটা ঠিক হবে। কিন্তু তুই বলতো, চিন্তা না করে থাকা যায়? সেটেল না হওয়া পর্যন্ত নিশ্চিন্ত হতে পারছি না যে। কলকাতা গেল কিছুদিন আগেই, আজকেই ফেরার কথা ছিল। সোহমের পরিস্থিতির দাস অঙ্কিতাও। তার হতাশার ছাপ, উদ্বেগ অঙ্কিতার মধ্যেও বিদ্যমান। খুব ভালোবাসে যে, এত বিস্তর বিবরণ তারই উদাহরণ। বুঝলাম সবই। ঠিক আছে, খুব তাড়াতাড়ি ভালো খবর আসবে, বেশি চিন্তা করে লাভ নেই, বুঝলি? তোকে তো সোহমকে সাপোর্ট করতে হবেই, পাশে দাঁড়াতে হবেই। তুই ভেঙে পড়লে চলে? ঠিক যেমন অমাবস্যার অন্ধকার কেটে পূর্ণিমার চাঁদের আলোয় ঝলমল করে সারা দুনিয়া, ঠিক তেমনই বিষণ্ণতা দূরে রেখে একগাল হাসি নিয়ে অঙ্কিতা জিজ্ঞেস করলো, তারপর তোর কি খবর? তুই বিয়ে করলি? বিয়ে তো কবে হয়ে গেল রে। আমার মেয়েটা ক্লাস 1 থেকে 2-তে উঠবে এবার। বাহ, বাবা হয়ে গেছিস, আমাকেও জানাসনি। কি নাম রেখেছিস মেয়েটার? আনিস, একদিন দেখবো। তা কার মতো দেখতে হয়েছে, তোর মতো না রাখির মতো? মা তো বলে আমার মতনই হয়েছে, আমি বুঝতে পারি না। তুই একদিন আমার বাড়িতে আসতে পারিস তো? অনেক দিন আসিসনি। হ্যাঁ রে, কত বছর যাওয়া হয়নি। হ্যাঁ, আমরা আর ওই ডিপিএল এ থাকি না, কোম্পানির ফ্ল্যাটে সেটেল করে গেছি, সিটি সেন্টারে। ও আচ্ছা, এই 5 বছরে তোর তো বেশ ভালোই পরিবর্তন হয়েছে দেখছি। জিন্স ছেড়ে এরকম পাঞ্জাবি পরেছিস, এত বড় বড় দাড়ি বানিয়েছিস, চোখে চশমা, পুরো টিপিক্যাল কবি তো। দেখ, পরিবর্তন হওয়াটা স্বাভাবিক। আর রইল বাকি দাড়ির কথা, কোম্পানি এই জবে থেকে ওয়ার্ক ফ্রম হোম করে দিল। খুবই বাজে অভ্যাস হয়েছে, আরও কুঁড়ে হয়ে গেছি। আর এত চাপ সারাদিন, সময় হয়ে ওঠে না জাস্ট। চশমা তো আগেও ছিল, এমনটা আশা করিসনি বুঝি? দেখ, ওই টিপিক্যাল পাড়ার চায়ের দোকানে আড্ডা দেওয়া লোকজনদের মতো কথা বলিস না। চেঞ্জ তো তুইও হয়েছিস। তোর প্রিয় টন জিন্স ছেড়ে ক্ষণস্থায়ী প্রিয় মানুষটার সাথে দেখা করতে শাড়ি পরে এসেছিস যে। জানতাম এটা তুই বলবি। আসলে কি বলতো,
সোহম বলে শাড়ি পরলে আমাকে বেশি ভালো লাগে। মিথ্যে বলে কি লাভ বল, শাশুড়ি মা পড়তে দেয়নি। মারবো না এমন না রে, আমার শাশুড়ি মা খুব ভালো। এত ভালোবাসা, হাততালি হাততালি। চুপ করে রইল অঙ্কিতা, কোনো উত্তর এলো না ওপার থেকে। 5 বছরের অভিমান তার গাল বেয়ে পড়ল, তবুও কিচ্ছুটি বলল না সে। নীলাঞ্জন হাঁ করে দৃশ্যটা গিলল, গলা থেকে যেন নামতেই চাইছিল না। ওয়েটার কফি দুটো দিয়ে গেছে কিছুক্ষণ আগেই। খেয়াল করেনি বলাটা ভুল হবে, খেয়াল করেছিল দুজনেই, গুরুত্ব দেয়নি। ঠিক এতটাই একে অপরের মধ্যে ডুবেছিল তারা। কফিতে চুমুক দিল নীলাঞ্জন, তার দেখা দেখি অঙ্কিতাও কফি কাপের দিকে হাত বাড়ালো। খুব লেখালেখি করিস না আজকাল? একাধারে প্রেমিক ও কবি নীলাঞ্জন গুহ। আমাকে সেদিন সোহম দেখাচ্ছিল তোর ব্লগ পোস্টগুলো, ইভেন তোর গল্পগুলো এত সুন্দর না। কি করে ম্যানেজ করিস এত কিছু? নিজের ছন্দে ফিরে এসে অঙ্কিতা জিজ্ঞেস করলো, তা এত প্রেম কোথায় রাখিস? হৃদয়ে। এতটুকু মুখ নয়, এত বড় কথা, মরণ। এই বলে সে নীলাঞ্জনের দিকে কটমট করে চেয়ে রইল। এই বুঝি মারতে এলো। কফি মাগটা রেখে ফের জিজ্ঞেস করলো, তো কবে থেকে শুরু করলি এসব? মানে আমি যখন ছিলাম কই তখন তো দেখাসনি এত প্রেম। হ্যাঁ সেই তুই যাওয়ার পরেই এইসব শুরু হয়, পাগলামোটা শুরু করি, বেকার সব কান্নাকাটি। আবেগগুলো ডায়েরিতে লিখে পাতা ভরাতাম, সেগুলোই হঠাৎ করেই ভাঙা কবিতায় পরিণত হয়েছে, খেয়ালও করিনি। যদি না রাখি এসে আঙুল দিয়ে দেখিয়ে দিত। ওই চেষ্টা করি আর কি। ওই লোক দেখানো ঠুনকো প্রেমের থেকে আমার কাছে এগুলো খুব দামি। চোখের জল, অনেকগুলো রাত জাগা, অনেকখানি মন খারাপ, বেদনা, এই সব যে মিশে আছে রে। নীলাঞ্জন, দোষ কি আমার একার ছিল? সে কথা কি কোনোদিন বলেছি বা বলেছিলাম? বলিসনি, তবে এটাই তো বোঝাতে চাইছিস। হ্যাঁ সেই সেদিন বুঝিসনি, আজকেও বুঝবি না, ছাড়। জানিস বাবা অনেকদিন পর্যন্ত জানতো না আমাদের ব্রেকআপের ব্যাপারটা। প্রত্যেক দিন তোর কথা জিজ্ঞেস করতো, কি করছিস, কোন ইউনিভার্সিটিতে ভর্তি হলি, তোর মা বাবা বোন কেমন আছে। প্রায় 1 মাস পর বাবা বুঝতে পেরেছিল, শুধু বলেছিল বড় হয়েছ, নিজের ভালো মন্দ বুঝতে শেখো। নীলাঞ্জন কিন্তু ভালো ছেলে ছিল। জানিস আমি ভেবেছিলাম তোর বাবাকে ফোন করে সব কথা জানাবো। তোর বাবা বরাবরই আমাকে ভালোবাসতো, নিজের বাবার মতো স্নেহ করত। বিচারটা উনিই করতে পারতেন, তবে আমি সাহস করে বলে উঠতে পারিনি। সেইবার আমি তোর থেকে আশা রেখেছিলাম, যদি ভালোবাসা থাকতো তুই নিজে থেকেই কন্ট্যাক্ট করতে পারতিস। পরিহাসের বিষয় এই যে তোর থেকে কোনো কল মেসেজ কিচ্ছু পাইনি। সেই বস্তা পচা প্রবাদ, এক্সপেকটেশন অলওয়েজ হার্টস, সেটাই হয়েছিল আমার সাথে। তুই আমার কথাটা কি একবারও ভেবেছিলি? এটা কি বাইক যে হঠাৎ করে রাস্তায় ব্রেক মারলি? ইট ওয়াজ নট ইজি ফর মি। আমার কাছে কোনো প্রশ্নই ছিল না, কোনো উত্তরও ছিল না। তাই যেটা সহজ মনে হয়েছিল তোর জীবন থেকে সরে দাঁড়ানো, আমি সেটাই করেছিলাম। তাছাড়া এর আগেও আমাকে অনেক কষ্ট দিয়েছিস। সেবার পুজোর সময় অনেক ঝামেলা করেছিলি আমার সাথে, আমার সব মনে আছে। আমি মানলাম তুই কষ্ট পেয়েছিলি, তাই বলে আমার কথাটা একবারও শুনবি না? আমি কত চেষ্টা করেছিলাম। যাই হোক, সেসব কথা বলার সময় নয় এটা। তবে আমি কিন্তু তোকে চোখে চোখে রেখেছিলাম বেশ কিছুদিন। আর ধন্যবাদ ইনস্টাগ্রামটা প্রাইভেট করে রাখিসনি, গোয়েন্দাগিরি করতে সুবিধে হতো। তুই তো ফলো রিকোয়েস্ট পাঠিয়েছিলি, ফলো করলি, তারপরে আবার কিছুদিন পরে আনফলো। কি ব্যাপারটা বলতো? আমি রিকোয়েস্ট দিয়ে দেখছিলাম যাতে তুই অ্যাকসেপ্ট করলে কথাটা বলতাম, কনভারসেশনটা ইনিশিয়েট করতে পারতাম অ্যাটলিস্ট। সেই সবেরই দরজা বন্ধ করে বসেছিলি তুই। যাই হোক, এইসব ইনভেস্টিগেশন না করে আমাকে ফলো ব্যাক তো করতে পারতিস, ফলোয়ার্সটা বাড়তো। তবে জানিস, রাখির সাথে কিন্তু আলাপটা ইনস্টাগ্রামেই শুরু হয়। আমাদের যেদিন গেছে একেবারেই কি গেছে, কিছু কি নেই বাকি? নীলাঞ্জন হাসলো। অঙ্কিতা হয়তো পরের 2 লাইন এক্সপেক্ট করেছিল, কিন্তু নিজেই লাইনটা ঠিক মতো বলতে পারলো না। আচ্ছা নীলাঞ্জন, অন্যদের গল্প তো লিখিস, তুই আমাদের গল্প লিখিস না তো? আগে আমি তোর প্রেমে পড়েছিলাম, আর এখন তোর লেখনের প্রেমে পড়েছি। কেন? লিখি তো। সেই অন্যদের গল্পে নিজেকে খুঁজে পাস না? না তো। আমার ভালোবাসাই বুঝিসনি, লেখা আর কি বুঝবি? এই বাজে বকিস না তো। হ্যাঁ, এখন তো আমার সব কথা তোর বাজে মনে হবে, একঘেয়ে লাগবে, কানে লাগবে, অনেক কিছুই হবে। অপ্রত্যাশিত কিছু নয়। হ্যাঁ সেই
এটা তো হওয়ারই ছিল। আমি উঠছি তাহলে, টাটা। এই বলে নীলাঞ্জন চেয়ার ঠেলে উঠে গেল। অঙ্কিতা তখনও আটকাচ্ছিল না তাকে। নীলাঞ্জন ভাবছে কি বাজে একটা কথাই না বলে ফেললো সে। আরে রেগে যাচ্ছিস কেন? বস বস, আমি ওরকম ভাবে বলতে চাইনি। বাচ্চা ছেলের মতো চুপ করে বসে গেল সে। একটু ভয়ও পেল বোধ হয়। কিরে, ভেজা বেড়ালের মতন গুটিয়ে গেলি কেন? তুই কিন্তু আমাকে প্রথম থেকে অপমান করে যাচ্ছিস। সব কিছু একটা লিমিট থাকে। আমি কিন্তু রেগে যাচ্ছি। ওলি বাবালে, অপমান কি তুই আমাকে কম করেছিলি? মনে আছে ক্লাস 12 তখন অর্গানিক কেমিস্ট্রিটা বুঝতে পারতাম না বলে কত জ্বালাতিস তুই আমাকে, কথায় কথায় খোঁটা দিতিস। বুঝিয়ে দিতে বললে বুঝিয়ে তো দিতাম, তুই কি কম জ্বালিয়েছিস? একদম ভুলভাল বকবি না, অসভ্য ছেলে। ঝগড়া করিস না তো, লোকজন কেমন করে দেখছে দেখ আমাদের দিকে। সেই তো রে। শোন, শুনেছি তুই নাকি তোর বউকে ভয় পাস, তোকে মারে নাকি? একটা অদ্ভুত প্রশ্ন করে হো হো করে হাসতে শুরু করলো সে। সে হাসি যেন থামেই না। বল বল, হাসবো না, বল কেসটা কি? আরে আমি ভয় পাবো কেন? রাখি তো আমাকে কত ভালোবাসে, কিন্তু মাঝে মাঝে এত ভালো ভালো কথা বলে, ওগুলোই ভয় পাই আর কি। কি বলেটা কি? আমি নাকি ইদানিং মোটা হয়ে যাচ্ছি। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। রাখি নিশ্চয়ই ভালো মন্দ রান্না করে খুব খাওয়ায় তোকে। হ্যাঁ, সে তো খাওয়ায়, আবার তারপর বলে ভুঁড়ি না কমালে নাকি আমায় দেখে নেবে। এই কথাটা শোনার পর কয়েকদিন ধরে ঠিক করে ঘুমাতে পারছি না, ভয় ভয় আছি। কথাটা শোনার পর অঙ্কিতা আবার সেই আগের মতো হাসতে লাগলো। খানিকটা বিরক্ত হয়ে নীলাঞ্জন বলল, অনেকক্ষণ তো হলো, এবার উঠি তাহলে? হ্যাঁ, বেশ ভালোই লাগলো। হ্যাঁ, আমারও। চুপ করে গেল সে। নীলাঞ্জনের দিকে তাকিয়ে রয়েছে, চোখ ছলছল করে উঠল। নীলাঞ্জন আর ওর দিকে তাকাতে পারল না। হঠাৎ করে তার খেয়াল হলো, দেখলো অঙ্কিতা চেয়ার থেকে পড়ে যাচ্ছে। নীলান! গোটা একটা দিন পেরিয়ে গেল। সোহমের মৃত্যুতে সবচেয়ে বেশি আঘাত পেয়েছে অঙ্কিতা। আমার নিজেরও খারাপ লাগছে, তবে আপনি চিন্তা করবেন না, রাখি তো দেখছে অঙ্কিতাকে। আর একটু সময় লাগবে, আপনার মেয়ে এবার হাসবে, স্বাভাবিক হবে। আপনি কাঁদবেন না কাকু। অঙ্কিতার এরকম অবস্থার পর কাকিমাও ভেঙে পড়েছে। কিছুতেই মন শক্ত করতে পারছেন না। যতই হোক মা তো। প্রতিনিয়ত সান্ত্বনা বাক্য এবং ডাক্তারের মুখে ইতিবাচক কথার অনুপস্থিতি যেমন তার সঙ্গী হয়ে উঠেছে, ঠিক তেমনি তার সমস্ত সুখ শান্তি কেড়েও নিয়েছে। আজকে কি কথা হলো? আবার নতুন কোনো বায়না ধরেছে নাকি? হ্যাঁ, সেই এক কথা। আমার মেয়ে মানে রানীকে দেখবে বলছে। তাছাড়া আমার লেখা নাকি ওর খুব ভাল লাগে, এইসবই বলছিল আর কি। তোমাকে যে কিভাবে ধন্যবাদ জানাবো। না না কাকু, ধন্যবাদ জানাবেন না। আমি তো আপনার ছেলের মতনই। তাছাড়া ও তো আমাদের বন্ধু, এটুকু তো করতেই পারি। না করলে মনুষ্যত্ব আর কোথায় থাকলো। তাছাড়া রাখির চিকিৎসাতেই অঙ্কিতা সুস্থ হয়ে উঠছে। আর এই ব্যাপারটা তো রাখি লক্ষ্য করেছিল যে ও আমার কথাতে রেসপন্ড করছে। যাই হোক, আজকে চলি কাকু। রাখি ফোন করেছিল, আধ ঘন্টা পর ও আসছে। চেম্বার থেকে বাড়ি ফেরার পথে একবার দেখে যাবে। আর রানীর স্যারও এতক্ষণে ছুটি দিয়ে দেবে। একেবারে ওকে নিয়েই বাড়ি ফিরবো। আচ্ছা বাবা, সাবধানে যাও। আর হ্যাঁ, কালকে বোধহয় আসতে পারবো না, এলে ফোন করব। আর আপনি কিন্তু মন খারাপ করবেন না। এই বলে নীলাঞ্জন বেরিয়ে পড়ল অঙ্কিতাদের বাড়ি থেকে নিজেদের বাড়ির উদ্দেশ্যে। প্রাক্তন হতে পারি, অমানবিক তো নয়। কিন্তু নীলাঞ্জনের এই খুব স্পষ্ট উত্তরে তাদের প্রশ্নগুলো কেমন ফিকে হয়ে যায়। শুনছিলেন অর্পণ আর সপ্তনীলের লেখা গল্প স্মৃতিটুকু থাক। এটি সানডে রোম্যান্স অরিজিনালসের একটি নিবেদন। মুখ্য চরিত্রে অর্থাৎ নীলাঞ্জনের ভূমিকায় সংগ্রাম, অঙ্কিতা নীলাঞ্জনা, কথক অরিত্র, সমগ্র পরিচালনায় অভিষেক, আবহ সঙ্গীত, ধ্বনি পরিকল্পনায় এবং অঙ্কিতার বাবার চরিত্রে শুভজিৎ, সূত্রধর আমি অরিজিৎ। শেষ হলো এই রোববারে সানডে রোম্যান্সের আমাদের বিশেষ নিবেদন স্মৃতিটুকু থাক। আগামী রবিবার ঠিক দুপুর 2টায় এরকমই একটা রোম্যান্টিক গল্প নিয়ে হাজির হবে সানডে রোম্যান্স, শুধুমাত্র 91.9 ফ্রেন্ডস এফএমে।